বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন সাহসী, গৌরবোজ্জ্বল এবং টিট ফর ট্যাট, যে বাংলাদেশ যে পারে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের যে কোমর সোজা করে দাঁড়াতে পারে, এটা বুঝিয়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এত কঠিন ঘোষণা বাংলাদেশের পক্ষ থেকে অতীতে আসেনি। রাপ্পা রাপ্পা পুষ্পার মতন ঠিক রাপ্পা রাপ্পা করে দেবে। আমাদের সাথে ফেস টু ফেস খেলতে হবে। তোমাদের 100 আর আমাদের 10, খেলা কিন্তু হবে। এটা কি লেভেলের আজকের এই ভিডিও দেখে বুঝবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যে সিস্টেমটা করছে টিকে থাকতে হইলে যেটা করা দরকার সেটাই তারা করতেছে। ভারত ও মিয়ানমারের অবস্থা এখন বেগতিক হতে যাচ্ছে। তাদের স্বপ্ন ছিল বাংলাদেশকে দুই সীমান্তেই ভয় পাইয়ে দমিয়ে রাখবে। তাদের সেই স্বপ্ন যে এবার কাল স্বপ্নে পরিণত হচ্ছে তা টের পেয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদারা। এবার বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে বিশ্ববিখ্যাত ফ্রান্সে তৈরি রাফায়েল যুদ্ধ বিমানের আপডেট ভার্সন। ভারতীয়রা বাংলাদেশের বর্ডারে এসে দুলাভাই আমার থেকে একটু পিয়াজ কিনে নেন বলে মানুষকে ডাকবে ভারতীয়রা, এই কথা বলেছেন। ভুল করলে কিন্তু পস্তাতে হবে। তারেক রহমান খুবই ইঙ্গিতপূর্ণ একটি কথা নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন। এই কথার মধ্য দিয়ে অনেকগুলো অর্থ দাঁড়ায়। সেটা হলো বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি যেন ভারতের ভয়ের কারণ হয়ে গিয়েছে। বাংলাদেশকে দেখে এখন ভারতের পা কাঁপছে। হয়তো অনেকেই ভাবছেন একটু বেশি বলে ফেললাম। না, একটুও বাড়িয়ে বলিনি। যে শিবির যে কাজটি করেছে, একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমি মনে করি একদম সঠিক কাজটি করেছে। বলে না, যেমন কর্ম তেমন মুগুর। এটা তো বাংলাদেশের জন্য পজিটিভ। এটাই আরো 16 বছর আগেই করা উচিত ছিল, এবং এটাই হচ্ছে রাজনৈতিক সুষ্ঠু সুন্দর পরিকল্পনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন সাহসী, গৌরবোজ্জ্বল এবং টিট ফর ট্যাট, যে বাংলাদেশ যে পারে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের যে কোমর সোজা করে দাঁড়াতে পারে, এটা বুঝিয়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এত কঠিন ঘোষণা বাংলাদেশের পক্ষ থেকে অতীতে আসেনি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। দেখেন যে বাংলাদেশ এখন কোথায় আছে। এটা ওই অর্থে কোনো রাজনীতি বিশ্লেষণ, জিওপলিটিক্স, পলিটিক্যাল জিওগ্রাফি ওইভাবে করছি না। আমাদের আনন্দের বিষয়টা শেয়ার করছি যে আমরা কি পারি, আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা অনেক সিগনিফিকেন্স রয়েছে পলিটিক্যাল সায়েন্সে। এটা আগামী দিনে অনেক হিসাব নিকাশ ক্লিয়ার করবে। বাংলাদেশের রাস্তা কেমন হবে এটা বোঝা যাচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে। বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, বিজিবিও করবে। আপনি চিন্তা করেছেন, বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, বিজিবিও সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে। আমাদের বিজিবির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন টিয়ার শেল সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে। আপনি ঘোষণাটার গভীরতা একটু খেয়াল করুন। ভারত একটু উল্টোপাল্টা করবে উপরে বসে, কোনো ছাড় নেই। এবং ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে, গুলি করে সীমান্তে মানুষ মারবে, একটা গুলি করলে 2টা গুলি করা হবে। পেট দেখাবে না বিজিবি, পাল্টা প্রতিরোধ করে তুলবে। বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে চেয়েছিল, করতে দিয়েছে। ভারতের পান্ডারা সীমান্তে জড়ো হয়েছে, বাংলাদেশের জনগণও পাল্টা জড়ো হয়েছে। ওরা সাউন্ড গ্রেনেড মেরেছে। ওরা বলছে যে জনগণকে ছত্রভঙ্গ করতে বাংলাদেশের বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে, টিয়ার শেল কেনা হচ্ছে। টিয়ার শেল প্রয়োজনে ভারতীয়দের ক্ষেত্রে ব্যবহার করবে, টিয়ার শেল বাংলাদেশি মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে। প্রয়োজনে ওদেরকে টিয়ার শেল দিয়ে সরিয়ে দেওয়া হবে। টিয়ার শেল দিয়ে সরিয়ে দেওয়া সম্ভব হলে টিয়ার শেল দিয়ে, সাউন্ড গ্রেনেড দরকার হলে সাউন্ড গ্রেনেড। এরপরে যদি কাজ না হয় লেথাল ওয়েপন তো আছেই, ওরা ব্যবহার করলে সেটাও করবে, কোনো ছাড় নেই। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশ সরকার এখন চোখে চোখ রেখে কথা বলছে। আমাদের জীবদ্দশায় এই দৃশ্য দেখতে পাবো যে ভারতের সাথে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে, এটা অকল্পনীয় ছিল। কোন সরকারের পক্ষে এটা সম্ভব না, একমাত্র ডক্টর ইউনূস সরকার এটা দেখিয়ে দিয়েছে না ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা সম্ভব। দর্শক, চীন তো ভারতকে থাপড়ায় সকাল সন্ধ্যা, পাকিস্তান তো থাপড়ায়। ভারতের সেনাবাহিনীর লুঙ্গি খুলে নিয়ে যায়, লাথি দিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় চীন ভারতের সীমান্তে ঢুকে। নেপাল, ভুটান, মালদ্বীপ তো নাই, নেপাল, ভুটান কিংবা বাংলাদেশের মতো ছোট ছোট দেশও এখন ওদের চোখে চোখ রেখে কথা বলছে। কেউ ওদেরকে বলছে না। ওদের সীমান্ত পলিসি ব্যর্থ, সব খেতে গিয়ে, বেশি খেতে গিয়ে হাত পড়েছে। ভুল করলে কিন্তু পস্তাতে হবে। তারেক রহমান খুবই ইঙ্গিতপূর্ণ একটি কথা নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন। এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহ বা গত কয়েক মাসের ঘটনা প্রবাহ লক্ষ্য করেই তিনি এই কথা বলেছেন। আমরা একটু দেখি কি কারণে তিনি এই কথাটা বললেন। বলছেন যে জনগণের সঙ্গে না থাকলে কি হয় তা 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হা হুতাশ করতে হবে। এখনো সময় আছে। মানুষ যেভাবে চায় সেভাবে চলতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।
এই কথার মধ্য দিয়ে অনেকগুলো অর্থ দাঁড়ায়। সেটা হলো মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ যা চায়, মানুষ কি চায়? মানুষ চায় যে তাদের সেবা, তাদের সমস্যাগুলো নিয়ে যাতে দল কাজ করে, তাদের সমস্যা বাড়ানো না, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে আনা। এই কথাগুলো খুব সুন্দরভাবে তিনি বুঝাই বলছেন। আবার 5ই আগস্ট কেন বললেন? 5ই আগস্ট কেন ঘটলো? ঘটলো এই কারণে যে আওয়ামী লীগ যেভাবে দুঃশাসন চালাচ্ছিল, যেভাবে অপকর্ম চালাচ্ছিল, চাঁদাবাজি, লুটপাট, তার বিরুদ্ধে মানুষ সম্মিলিতভাবে রুখে দাঁড়িয়েছে। এটার হলো শিক্ষা। সেই কারণে বলছে যে এখন মানুষ সচেতন হয়েছে, সুতরাং এখন যদি সেই কাজগুলো আবার করা হয় তাহলে আবার কিন্তু মানুষ দেখা দিবে, কিছু একটা ঘটা দিবে। এটা খুবই সতর্কবাণী। মানে কোনো নেতারা সাধারণত এইভাবে প্রকাশ্যে বলেন না, কিন্তু তারেক রহমান কিন্তু প্রকাশ্যে এই কথাটা বলে দিলেন। সন্ধ্যায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। ভার্চুয়ালি তিনি বক্তব্য দিয়েছেন সেই অনুষ্ঠানে। তারেক রহমান বলছেন, জনগণ যখন ক্ষিপ্ত হয়, শরীরে তার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, এখনো চোখের সামনে জলজল করছে সেই উদাহরণ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। বিষয়টির প্রতি ইঙ্গিত করে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি বড় দল, জনগণ যদি ক্ষিপ্ত হয়, আওয়ামী লীগও কিন্তু এটা মনে করতো যে আমরা তো বড় দল, আর কে আছে? বিএনপি জামাত নিঃশেষ, কেউ নাই। কিন্তু জনতা শক্তি যে কোনো দলের চেয়ে অনেক বড় শক্তি, সেটা 5ই আগস্ট তারা দেখিয়েছে। সেই কথাটাই বলতেছে যে তৃপ্তিবোধ করার কোনো কিছু নেই, জনগণ যদি ক্ষিপ্ত হয়, জল করছে সেই উদাহরণ। কাজেই দিন শেষে কিন্তু জনগণ, খুবই বাস্তব কথা কিন্তু তিনি উল্লেখ করলেন তার বক্তব্যে। তারেক রহমান বলছেন, কিছু কিছু রাজনৈতিক শক্তি যত ছোট বা বড় হোক না কেন, তারা বিভিন্নভাবে বিএনপির বিপক্ষে কিছু কথা বলার চেষ্টা করছে। এই ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক সচেতন থাকতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা কি ভালো থাকতে পারবেন? এই সময় মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীরা চিৎকার করে বলেন না। তার মানে হচ্ছে বিএনপির ক্ষমতায় আসা দরকার, এই কারণে তাদেরকে সঠিকভাবে চলতে হবে। কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে তাহলে সেটা কি যে জাতির জন্য ভালো হবে? এবারও নেতাকর্মীরা না বলেন। শেষে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এখনো আমাদের সময় আছে, মানুষ যেভাবে চায় সেভাবে চলেন। দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকের অর্থাৎ জনগণের কাছেই যেতে হবে। আবারও তিনি বলছেন, আমি কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন অত সহজ হবে না, আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যত বড়াই করুন, বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি আছে? থাকতে পারে আপনাদের শাখা প্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছেন, ওয়ার্ডে দল নিয়ে গেছেন, কিন্তু তারপরও জনগণ ম্যাটার্স। আসলেই শেষ কথা, জনগণ ম্যাটার্স। জনগণই শেষ শক্তি, জনগণই শেষ অবলম্বন। জনগণের পাশে না থেকে কেউ যদি বড়াই করে, যেটা আওয়ামী লীগ করেছে, জনগণকে পাত্তা দেয়নি, তোয়াক্কা করেনি, উনি করেছে যে শক্তি আছে, অর্থ আছে, তাদের দমন করবো না। শক্তি অর্থ কিচ্ছু না, তার প্রমাণ সালমানের প্রমাণ। হাজার হাজার কোটি টাকা নিয়ে এখন কারাগারে আনিসুল হক, আরো অনেকে আছেন, সমস্ত রাঘব বলা নাসার ওই গ্রুপের যে নজরুল ইসলাম মজুমদার কারাগারে, টাকা পয়সা দিক তারা রক্ষা পায়নি। সুতরাং জনগণই শেষ, জনগণের কাছেই যেতে হবে, সে কথাটি তারেক রহমান উল্লেখ করলেন। দর্শক, ট্রাম্প শপথ নেওয়ার পরেই বিপদে লাখ লাখ ভারতীয়। ট্রাম্প শপথ নেওয়ার পর ভারতীয়রা ভেবেছিলেন যে তাদের জীবনমান, সম্পর্ক এবং গতি প্রকৃতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত হবে, কিন্তু একই শুনছি আমরা যে ট্রাম্প শপথ নেবার পরপরই ভারতীয়রা বিপদে পড়লেন বা বিপদে পড়তে যাচ্ছেন। প্রিয় দর্শকরা, যেখানে আশার ডাল সেখানেই তাল বেতাল, এরকম কথা কিন্তু আমরা অনেকেই অনেক সময় শুনে থাকি। যেটাকে ধরে আমি আশ্রয় করব, যেটাকে ধরে আমি বেঁচে থাকবো, সেখানেই দেখা গেল বিপত্তি বা সেখান থেকেই ভয়াবহ আশঙ্কা এলো। এইরকম একটা পরিস্থিতি এখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। কেন হঠাৎ করে এইরকম পরিস্থিতি তৈরি হলো, তার চুলচেরা বিশ্লেষণ করতে চাই প্রিয় দর্শক। সেই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে ভারতীয়রা নিরঙ্কুশভাবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করেছেন। অনেক ভারতীয়রা আমেরিকার রাজনীতিতে প্রভাবশালী, তারা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। যদি আমি মোটা দাগে একটা পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে দেখা যাবে যে ভারতীয়দের মধ্যে প্রায় 60 থেকে 70% ছিলেন ট্রাম্পের পক্ষে, অন্যদিকে বাইডেনের সঙ্গে ছিলেন 20 থেকে 25%। এইরকম একটা অবস্থা যখন আমরা দেখছি, তখন নির্বাচন হয়ে যাওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর, ক্ষমতায় আসীন হওয়ার পর, এখন ভারতীয়দের কপালে দুর্ভাগ্যের টিকা পড়তে দেখা যাচ্ছে। ভারতীয়রা যে সমস্যায় পড়ছে বা পড়তে যাচ্ছে, এতে বাংলাদেশী হিসেবে আমি খুশি হচ্ছি এমনটি নয়। প্রত্যেক দেশের নাগরিক অন্য দেশে সুযোগ সুবিধা পাক, ভালো থাকুক, এটাই প্রত্যাশা। কেবলমাত্র আমাদের ক্ষেত্রে যেটা আমরা চাই, ভারত আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করুক। ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো বৈরিতা নেই। সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আমি বিশ্লেষণ করতে চাচ্ছি যে কেন ভারতীয়রা বিপদে পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরপরই। প্রিয় দর্শক, দুটি কারণে আমি আরো ভেতরে প্রবেশ করবো, তার আগে দুটি কারণের কথা আমি বলে নিই। একটি হচ্ছে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত বছরে $120 বিলিয়ন বাণিজ্য হয়েছিল। গত 2 দশকে দেশের মধ্যে বাণিজ্য 92% বৃদ্ধি পেয়েছে। এটা একটা বড় ঘটনা। এরই মধ্যে
ট্রাম্পের আমেরিকা ফার্স্ট মানে আমেরিকাকে প্রথমে অগ্রাধিকার দেবার যে নীতি, সেই নীতি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা অগ্রাধিকার মানে আমেরিকা ফার্স্ট নীতির লক্ষ্য হচ্ছে যে দেশের ভেতরে কর কমিয়ে বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়ানো। এই শুল্ক বাড়ানোর নীতির কারণে বিপদে পড়ে যাচ্ছে ভারতীয়রা, কারণ এই শুল্ক বাড়ালেই ভারতের পণ্যের দাম অনেক বেড়ে যাবে, ফলে ভারত থেকে রপ্তানিমুখী শিল্পগুলোর উপর বড় ধাক্কা আসবে, যেমন ভারতের তথ্য প্রযুক্তি, গাড়ি এবং ওষুধ খাত। প্রিয় দর্শক, এইরকম যেমন একটা কারণ রয়েছে, আরেকটা কারণ রয়েছে যে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সম্পৃক্ততা। এই বিষয়টি নিয়েও ভাবিয়ে তুলেছে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে। সর্বশেষ যে কারণ সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। দেখুন, বিতর্কিত বিলে পাশ করেছেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। যেমন একটা বড় আত্মঘাতী আদেশ হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম থেকে বেরিয়ে যাওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিকভাবে তিনি কিছু সিদ্ধান্ত নেবার কথা ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে এই সংক্রান্ত বিলে সইও করেছেন। এখন এই নীতির কারণে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়রা। কল্পনাও করা যাচ্ছে না যে এটি যদি বাস্তবায়ন হয় তাহলে কি ধরনের প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের উপর। বিবিসির একটা প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নীতি বাতিলের কার্যক্রম শুরু সংক্রান্ত আদেশে ইতিমধ্যে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার শপথ নেওয়ার পরই এই সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেন। এখন বিষয়টি হচ্ছে যে আদেশটি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব আর কেউ পাবেন না। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার আগেই মানে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হবার আগেই কিন্তু তিনি এই যে জন্মসূত্র নাগরিকত্ব এই নীতির প্রচন্ড সমালোচনা করেছিলেন। সেই সময় তিনি এই ধরনের নীতিকে হাস্যকর বলেও অভিহিত করেছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের 200 বা 150 বছরের ইতিহাসে এটা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃত অধিকার। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করবে সেই অঙ্গরাজ্যের নাগরিক হবেন। ফলে নির্বাহী আদেশে রাতারাতি যদি এই নীতি পরিবর্তন করে দেওয়া হয় এবং এই নীতি বদলের কার্যক্রম শুরু হয় তাহলে সবচেয়ে বড় প্রভাবটি পড়বে ভারতীয়দের উপর। এখন কোন কোন বিশ্লেষক বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই নীতি হচ্ছে একগুঁয়েমি নীতি, কিন্তু অভিবাসনের ক্ষেত্রে তিনি এত শক্ত অবস্থান নিয়েছেন যে কারণেই কিন্তু আদি মার্কিনীরা যারা প্রকৃত অর্থেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা আদিবাসিন্দা তারা কিন্তু নিরঙ্কুশভাবে একচ্ছত্রভাবে ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।